This call is now being recorded. লেখো লেখো লিখে নাও একটুখানি, লিখে নাও। প্রবন্ধকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রবন্ধকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। ফর্মাল এসে, একটা হচ্ছে ফর্মাল এসে, দেখা যাচ্ছে এটা বোর্ডে দেখা যাচ্ছে কি? বোর্ডটা দেখা যাচ্ছে না? আচ্ছা, একটা হচ্ছে ফর্মাল এসে, আর একটাকে বলা হয় ইনফর্মাল এসে। একটাকে বলা হচ্ছে ফর্মাল এসে, আর একটাকে ইনফর্মাল এসে বলে। এই দুটিকে আবার, বেশ ঠিক আছে লেখো, বলছি লিখে নাও। এই দুটোকে আবার ঠিক আছে, দেখা না গেলেও আমি বলছি লিখে নাও। একটাকে ফর্মাল এসে বলা হয়, আবার একটাকে আরেকটাকে বলা হচ্ছে ইনফর্মাল এসে। লেখো, এই দুটিকে আবার তন্ময় ও মন্ময় প্রবন্ধ রূপে আখ্যাত করা যেতে পারে। এই দুটোকে আবার তন্ময় ও মন্ময় প্রবন্ধ রূপে আখ্যাত করা যেতে পারে। ফর্মাল এসেকে বস্তুগত প্রবন্ধ বলা হয়। ফর্মাল এসেকে বস্তুগত প্রবন্ধ বলা হয়। ফর্মাল এসেকে বস্তুগত প্রবন্ধ বলা হয়। একেই তন্ময় প্রবন্ধ রূপে বা একেই তন্ময় প্রবন্ধ বলা হয়। একেই তন্ময় প্রবন্ধ বলা হয়। তন্ময় প্রবন্ধতে বলা হয়েছে, বা ফর্মাল এসে যেটাকে বলছে, কি তন্ময় প্রবন্ধে বলা হয়েছে বা ফর্মাল এসেতে বলা হয়েছে যে প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য লাভ করে, যে প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য লাভ করে, যে প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য লাভ করে বা মুখ্য রূপে বস্তু বা বিষয় স্বীকৃত পায়, যে প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য লাভ করে বা মুখ্য রূপে বিষয়বস্তু স্বীকৃতি পায়, বা বিষয়বস্তু স্বীকৃতি পায়, তাকে ফর্মাল এসে বা তন্ময় প্রবন্ধ বলে। এখানে লেখক আপন জ্ঞানের দ্বারা, এখানে লেখক আপন জ্ঞানের দ্বারা যুক্তি সহযোগে নিজ মত প্রতিষ্ঠা করেন। যুক্তি সহযোগে নিজের মত প্রকাশ করেন। এখানে লেখক আপন জ্ঞানের দ্বারা যুক্তি সহযোগে নিজ মত প্রতিষ্ঠা করেন।
নিজ মত প্রকাশ করেন। প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ। লেখো প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ। প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ অনুভবের পরিবর্তে, ব্যক্তিগত আবেগ অনুভবের পরিবর্তে, না তন্ময়ের কথা বলছি, আবেগ অনুভবের পরিবর্তে বস্তুনিষ্ঠ ও মননের গুরুত্ব প্রাধান্য পাবে। প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ অনুভবের পরিবর্তে, প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ অনুভবের পরিবর্তে বস্তুনিষ্ঠ ও মননের গুরুত্ব প্রাধান্য পাবে। বস্তুনিষ্ঠ ও মননের প্রাধান্য পাবে। তাহলে একবার বলে দিই, আর একবার বলে দিই, তন্ময় প্রবন্ধ মানে কোনগুলি? যেগুলা বিষয়, বস্তু বা বস্তুনিষ্ঠ, বিষয়নিষ্ঠ বা বস্তুনিষ্ঠ মানে যেখানে বিষয় বা বস্তু প্রাধান্য লাভ করে থাকে, যেখানে লেখকের যুক্তি প্রাধান্য পেয়ে থাকে, যেখানে প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ থাকে না, যেখানে বস্তুনিষ্ঠ মননের গুরুত্ব প্রাধান্য পায়, সেগুলা হচ্ছে তন্ময় প্রবন্ধ। এরপরে লেখো বস্তুনিষ্ঠ প্রবন্ধ। বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধগুলি হলো, বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধগুলি হলো, বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধগুলি হলো বৈজ্ঞানিক প্রবন্ধ, গবেষণাধর্মী প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধগুলি হলো বৈজ্ঞানিক প্রবন্ধ, গবেষণাধর্মী প্রবন্ধ, ঐতিহাসিক প্রবন্ধ, রাজনৈতিক প্রবন্ধ। বৈজ্ঞানিক প্রবন্ধ, গবেষণাধর্মী প্রবন্ধ, ঐতিহাসিক প্রবন্ধ, রাজনৈতিক প্রবন্ধ, সামাজিক সমস্যামূলক প্রবন্ধ, জীবনীমূলক প্রবন্ধ। এরপরে হেডিং করে দাও ব্যক্তিগত প্রবন্ধ বা মনময় প্রবন্ধ। স্যার কি কি বললেন আরেকবার বলুন। গবেষণাধর্মী প্রবন্ধ, বৈজ্ঞানিক প্রবন্ধ, ঐতিহাসিক প্রবন্ধ, রাজনৈতিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ। এগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ। এরপর লেখো ব্যক্তিগত প্রবন্ধ বা মনময় প্রবন্ধ। ব্যক্তিগত প্রবন্ধ বা মনময় প্রবন্ধ লেখো যে প্রবন্ধে বিষয় চিন্তা অপেক্ষা, যে প্রবন্ধে বিষয় চিন্তা অপেক্ষা, যে প্রবন্ধে বিষয় চিন্তা অপেক্ষা যে প্রবন্ধে বিষয় চিন্তা অপেক্ষা ব্যক্তি হৃদয়ই প্রাধান্য পায় তাকে মনময় বা ব্যক্তিগত প্রবন্ধ বলা হয়। দেখো বস্তুগত বা তন্ময় প্রবন্ধে, বস্তুগত বা তন্ময় প্রবন্ধে জ্ঞানের পিপাসা মেটায়,
বস্তুগত বা তন্ময় প্রবন্ধে জ্ঞানের পিপাসা মেটায়। বস্তুগত বা তন্ময় প্রবন্ধে জ্ঞানের পিপাসা মেটায়, আর ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধে ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধে হাস্যোচ্ছলে 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 জীবনের গভীরতম বিষয়কে প্রকাশ করে। দেখো, বস্তুগত প্রবন্ধ বা তন্ময় প্রবন্ধে দুগম্ভীর বিষয় মুখ্য হয়ে ওঠে বলে বস্তুগত আগের প্রবন্ধে পয়েন্টে বস্তুগত প্রবন্ধ আগের পয়েন্টে মন্ময় প্রবন্ধটা একবার বলুন। হাস্যছলে জীবনের গভীরতম বিষয় প্রকাশ করে। নেক্সট লেখো, বস্তুগত বা তন্ময় প্রবন্ধে গুরুগম্ভীর বিষয় মুখ্য হয়ে ওঠে বলে পাঠক চিত্তের উপর তেমন গভীর প্রভাব ফেলতে পারে না। পাঠক চিত্তের উপর তেমন গভীর প্রভাব ফেলতে পারে না। বস্তুগত বা তন্ময় প্রবন্ধে গুরুগম্ভীর বিষয় মুখ্য হয়ে ওঠে বলে পাঠক চিত্তে ওপর তেমন গভীর প্রভাব ফেলতে পারে না। কিন্তু ব্যক্তিগত প্রবন্ধের বিষয়বস্তু আকাশের তারকা থেকে মাটির প্রদীপ পর্যন্ত বিস্তৃত। কিন্তু ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বিষয়বস্তু আকাশের তারকা থেকে মাটির প্রদীপ পর্যন্ত বিস্তৃত। এই শ্রেণীর প্রবন্ধে ব্যক্তিগত ভাব ও চিন্তা প্রাধান্য লাভ করে। মন্ময় প্রবন্ধে ব্যক্তিগত ভাব ও চিন্তা প্রাধান্য লাভ করে। এরপর আমরা দেখে নেব প্রশ্নটা। দেখো, নিচের কোনটি মন্ময় মানে হচ্ছে কি ব্যক্তিনিষ্ঠ, তাই না? ব্যক্তিনিষ্ঠ, যেখানে ব্যক্তির আবেগ অনুভূতি প্রাধান্য লাভ করে। আর তন্ময় প্রবন্ধ মানে হচ্ছে বস্তুনিষ্ঠ। কোনটা সঠিক পার্থক্য নয় বলে দিয়েছে। দেখো, তন্ময় প্রবন্ধ আমাদের বুদ্ধি ও চিন্তা বা জ্ঞানের পিপাসা মেটায়। দেখো, এটা লেখানো আছে। তন্ময় প্রবন্ধ আমাদের বুদ্ধি, চিন্তা ও জ্ঞানের পিপাসা মেটায়, কিন্তু মন্ময় প্রবন্ধ একটু হালকা চালের। এটা ঠিক। অপশন বি দেখো, বস্তুনিষ্ঠ মানে হচ্ছে তন্ময় প্রবন্ধ। প্রবন্ধের বিষয়বস্তু গুরুগম্ভীর, এটাও বলে দিয়েছি, কিন্তু ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ লেখকের সরস অনুভূতিতে সিক্ত, অর্থাৎ এইটাও ঠিক। মানে এটা বৈশিষ্ট্য, একটা পার্থক্য বলতে পারা যায়, সঠিক পার্থক্য এটা মন্ময় প্রবন্ধ আর তন্ময় প্রবন্ধে। বস্তুনিষ্ঠ মানে হচ্ছে তন্ময় প্রবন্ধের আলোকে আমরা ব্যক্তি মানুষের অভিব্যক্তিময় সৃজনশীল সৃষ্টিতে আপ্লুত হয়।
দেখো, বস্তুনিষ্ঠ প্রবন্ধে মানে তন্ময় প্রবন্ধে আলোকে আমরা ব্যক্তি মানুষের অভিব্যক্তিময় সৃজনশীল সৃষ্টিতে আপ্লুত হয়। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধে তা হয় না। অপশন ডি বলেছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ হবে ক্ষুদ্রাকায়, কিন্তু ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ হবে বৃহদাকায়। এটাও ঠিক বলেছে, বস্তুনিষ্ঠ প্রবন্ধ হবে ক্ষুদ্রাকার, কিন্তু ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বা মনময় প্রবন্ধ হবে বৃহদাকার। এটা ঠিক বলেছে। অ্যান্সার হবে দেখো সি, এখানেই ভুলটা লুকিয়ে আছে। বলছে বস্তুনিষ্ঠ প্রবন্ধের আলোকে আমরা ব্যক্তি মানুষের অভিব্যক্তিময় সৃজনশীল সৃষ্টিতে আপ্লুত হয় না। বস্তুনিষ্ঠ প্রবন্ধে কখনো ব্যক্তি মানুষের অভিব্যক্তি থাকে না। কি বললুম? বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধে আমরা ব্যক্তি মানুষের কোনো অভিব্যক্তি পাওয়া যায় না, সেটা বিষয়বস্তু নির্ভর হয়ে থাকে। আমরা মনময় প্রবন্ধে দেখতে পাবো ব্যক্তি মানুষের অভিব্যক্তি থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নের এতে কোনটা পার্থক্য নয় বলে দিয়েছে, এইটা পার্থক্য নয়। ঠিক আছে, তাহলে 49-এর সি অ্যান্সার। 50-এর দেখো, মূল্যাঙ্কন বলতে কি বোঝায়? মূল্যাঙ্কন বলতে কি বোঝায়? কাঙ্ক্ষিত ব্যবহারিক পরিবর্তন সম্পর্কে জ্ঞানার্জন, উদ্দেশ্য পূর্তির চূড়ান্ত সীমা নির্ধারণ। এ এবং বি দুটোই, এ এবং বি কোনোটিও নয়। 50-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মূল্যাঙ্কন। মূল্যাঙ্কন মানে কি রে? মূল্যাঙ্কন মানে কি বলো? মূল্যাঙ্কন মানে কি সেটা আগে জানতে হবে তো। কাকে বলবো মূল্যাঙ্কন? বলতে পারবে কেউ? মূল্যায়ন করা। মূল্যায়ন করা কি বলছি? মূল্যাঙ্কন করা, মূল্যায়ন করা, তাই না? তো মূল্যায়ন বলতে কি বুঝি আমরা? কাঙ্ক্ষিত ব্যবহারিক পরিবর্তন সম্পর্কে জ্ঞানার্জন আর উদ্দেশ্য পূর্তির চূড়ান্ত সীমা নির্ধারণকে আমরা বলবো মূল্যাঙ্কন করা। হ্যাঁ, মূল্য আরোপ করা, মূল্যাঙ্কন করা। ভেরি গুড, তার মানে সি হবে সঠিক অ্যান্সার। যে শিক্ষক দ্বিতীয় ভাষা শিক্ষা দান করবেন তাকে হতে হবে, দ্বিতীয় ভাষা শিক্ষা দান করবেন তাকে কি হতে হবে? ওই শিক্ষার্থীর প্রথম ভাষা সম্পর্কে যথাযথ অবহিত, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে, ভাষার সবকটি বিষয় জানা, না আগ্রহমূলক উপস্থাপনা। 51 সঠিক উত্তর কি হবে? যে শিক্ষক দ্বিতীয় ভাষা শিক্ষাদান করবেন, যে শিক্ষক দ্বিতীয় ভাষা শিক্ষাদান করবেন, এটা আরেকদিন ছিল না এরকম? এই প্রশ্নটা আরেকদিন ছিল না? কি অ্যান্সার বলেছিলাম? কি অ্যান্সার বলেছিলাম? ডি বলেছিলে অপশন। ওই শিক্ষার্থীর প্রথম ভাষা সম্পর্কে যথাযথ অবহিত, প্রথম ভাষা দ্বিতীয় ভাষার পার্থক্য নির্ধারণ, ভাষার সবকটি বিষয় জানা, না আগ্রহমূলক উপস্থাপনা। না তো, এ তো বলিনি, এ বলিনি। হ্যাঁ, ডি বলেছিলাম। অপশন হবে ডি, আগ্রহমূলক উপস্থাপনা। সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি, আগ্রহমূলক উপস্থাপনা। এফসিএ, এফসিএ ফুল ফর্ম কে বলতে পারবে? এফসিএ, এফসিএ ফুল ফর্ম কে approach, বলো? functional communication approach, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ভেরি গুড। তো এফসি এর ক্ষেত্রে কি ধরনের ত্রুটিকে কিভাবে, এফসি এর ক্ষেত্রে কি ধরনের ত্রুটিকে কিভাবে বিবেচনা করা হয়? ত্রুটিকে কোনো সময় উৎসাহ দেওয়া হয় না, কোনো ত্রুটি দেখা হয় না, মাঝে মধ্যে ত্রুটিকে স্বীকার করা হয়, সব রকম ত্রুটিকে বাদ দেওয়া হয়। বলো 52 অ্যান্সার কি হবে? এফসিটা কি লিখে দেন একটু? এফসিএ, হোয়াট ইজ এফসিএ? ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। বলতে পারবে কেউ? এফসিএ বা ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কাকে বলে? এফসিএ, এফসিএ বা ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এটা দা ভাষা শেখার উদ্দেশ্য মধ্যে একটা পড়ছে।
হুম মানে আমি যখন কোনো কিছু মানে পুরো মিশতে যাচ্ছি, জল স্থাপন করতে যাচ্ছি, তখন আমার এফসি কাজে লাগছে, মানে যোগাযোগের ক্ষেত্রে। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কি বলো আগে ফার্স্ট। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? আপনি বলে দিন না। লেখো, ভাষা শিক্ষা দানের ক্ষেত্রে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা এফসিএ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, বিশেষ করে ইংরাজি ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষক দুই ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করেন। বিশেষ করে ইংরাজি ভাষা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক দুই ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করেন। একটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এবং আরেকটা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। একটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এবং অপরটি হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। স্যার অ্যাপ্রোচ গুলোর নাম আরেকবার বলুন। একটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এবং অপরটি হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। লেখো, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। হয়েছে? লেখো, ফাংশনাল অ্যাপ্রোচ বা কার্যকরী পদ্ধতি শিক্ষার্থীদের দ্বারা ভাষার অর্থ, কার্যকারিতা ও ব্যবহারের সাথে জড়িত। ভাষার অর্থ, কার্যকারিতা ও ব্যবহারের সাথে জড়িত। কার্যকারিতার পরে কি বললে দাদা? কি বলে দেয় একজন? ও ব্যবহারের সাথে জড়িত। লেখো, এফসিএ
লেখো এফসিএ বাস্তব পরিবেশে প্রাকৃতিক পরিবেশে, লেখো এফসিএ প্রাকৃতিক পরিবেশে, এফসিএ প্রাকৃতিক পরিবেশে বাস্তব এবং অর্থপূর্ণ যোগাযোগের বিকাশ ঘটায়। বাস্তব এবং অর্থপূর্ণ যোগাযোগের বিকাশ ঘটায়। এবং একটি ভাষা স্বাভাবিকভাবে ব্যবহারের উপর জোর দেয়। এবং একটি ভাষা স্বাভাবিকভাবে ব্যবহারের উপর জোর দেয়। এবং একটি ভাষা স্বাভাবিকভাবে ব্যবহারের উপর জোর দেয়। লেখো প্রাথমিক স্তরে খুব ইম্পর্টেন্ট লাইন এটা। প্রাথমিক স্তরে at the initial stage, প্রাথমিক স্তরে মানে ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক স্তরে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ শিশুর, প্রাথমিক স্তরে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা এফসিএ শিশুর শ্রবণ এবং কথনের উপর জোর দেয়। শ্রবণ এবং কথনের উপর জোর দেয়। শ্রবণ এবং কথনের উপর জোর দেয়। ইনিশিয়াল স্টেজে লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল আর ডেভেলপ। লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলের উপর জোর দেয় ইনিশিয়াল স্টেজে। দেখো এবং পরবর্তীকালে এটি রিডিং এবং লেখার দক্ষতার উপর জোর দেয়, পঠন এবং লিখনের উপর জোর দেয়। এবং পরবর্তীকালে এটি লিখন এবং পঠনের উপর জোর দেয়। ত্রিপুরা টেট 2019-এ এসেছিল একটা কোশ্চেন এফসিএ থেকে, বলবো কোশ্চেনটা? হ্যাঁ স্যার বলুন। বলছে at the initial stage FCA focus on, at the initial stage FCA focus on, at the initial stage FCA focus on, বলো। listening and speaking, LS listening and speaking, LS প্রথমের দুটো at the initial stage এ listening and speaking এর উপরে FCA জোর দেয়। ওকে, তাহলে আমাদের প্রশ্নতে আমরা দেখব কি বলেছে। প্রশ্নতে কি বলেছে? বলছে এফসি এর ক্ষেত্রে কি ধরনের ত্রুটিকে কিভাবে বিবেচনা করা উচিত। এফসি এর ক্ষেত্রে, এফসি মানে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে কি ধরনের ত্রুটিকে কিভাবে বিবেচনা করা উচিত। ত্রুটিকে কোনো সময় উৎসাহ দেওয়া হয় না, এটা তো কখনোই নয়। কোনো ত্রুটি দেখা যায় না, এটা তো কখনোই হতে পারে না। এফবি তো কখনোই হচ্ছে না। আবার ডিতে বলেছে সব রকম ত্রুটিকে বাদ দেওয়া হয়, তাহলে এটাও নয়, তাই না? তাহলে একমাত্র অ্যান্সার কি হবে? অপশন সি। দেখো এটা একটা মানে সাধারণ সেন্স থেকেও অ্যান্সার দেওয়া যেতে পারতো। সাধারণত তোমরা এফসিএ ব্যাপারটা কি সেটাও জেনে গেলে। এফসিএ ফুল ফর্ম হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। আমরা দুই ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তো এখানে এফসিএ হচ্ছে এমন ধরনের অ্যাপ্রোচ যেখানে
শিশুর যোগাযোগের ব্যাপারটা দেখা হচ্ছে এখানে, শিশু কিভাবে যোগাযোগ গড়ে তুলবে ভাষার মধ্য দিয়ে তার উপরে জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশন সি। বলো 53 দেখো, উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে বোঝায় সাধারণ ব্যাকরণ, প্রয়োগমূলক ব্যাকরণ, বর্ণনামূলক ব্যাকরণ, না কোনোটিও নয়? উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে কি বোঝায়? উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে বোঝায়, আমরা দেখে নেব, উদ্দেশ্যমূলক ব্যাকরণ উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে কি সাধারণ ব্যাকরণকে বুঝবো, না প্রয়োগমূলক ব্যাকরণকে বুঝবো, না বর্ণনামূলক ব্যাকরণকে বুঝবো, না কোনোটিও নয়? উদ্দেশ্যমূলক ব্যাকরণ, উদ্দেশ্যমূলক ব্যাকরণ মানে আমরা প্রয়োগমূলক ব্যাকরণকে বুঝবো, প্রয়োগমূলক ব্যাকরণকে আমরা বলবো উদ্দেশ্যমূলক ব্যাকরণ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ইনফর্মাল পদ্ধতি, এতে নিচের কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন? ইনফর্মাল পদ্ধতি, বেশি জ্ঞান, বেশি বুদ্ধি, বেশি সময় ও শ্রম, না বেশি বুদ্ধি ও বেশি অধ্যাবসায়? 54 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশি সময় ও শ্রম, বেশি সময় ও শ্রম। পড়া ও শোনার মধ্যে যে সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে সেটি হলো, পড়া এবং শোনার মধ্যে, রিডিং অ্যান্ড লিসনিং এর মধ্যে যে সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে সেটি হলো সঠিক শব্দগুলিকে চয়ন করা, প্রত্যেকটি শব্দের উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা, যেটি পড়া হচ্ছে সেটিকে ঠিকভাবে পড়ে যাওয়া, না সবগুলি? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পড়া এবং শোনার মধ্যে এই সমস্ত দক্ষতাগুলি কাজ করে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নিচের কোনটির মাধ্যমে আমরা কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো? কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো, স্পিকিং এর দক্ষতাটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। ভাষা সম্পর্কে জ্ঞানের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, শিক্ষকের কোনো কথা বলাকে অনুকরণ করে, না কোনোটিও নয়? 56 অ্যান্সার দেখে নাও। 56 অ্যান্সার হবে অপশন ভাষা সম্পর্কে জ্ঞানের মাধ্যমে। ভাষা সম্পর্কে জ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারবো? বলার ক্ষমতাকে বা বলার দক্ষতাকে বৃদ্ধি করতে পারবো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলোচনামূলক শিক্ষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা দরকার? আলোচনামূলক শিক্ষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা দরকার? শিশুদের ক্ষেত্রে, যারা কেবলমাত্র চোখে দেখে কোনো কিছু শিখতে চায়, যারা কানে শুনে শিক্ষা গ্রহণ করতে চায়, এগুলো কোনোটিও নয়। আলোচনামূলক শিক্ষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা দরকার? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। যারা কানে শুনে শিক্ষা গ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রে আলোচনামূলক শিক্ষা, হ্যাঁ 57 সি, 57 হচ্ছে সি। সঠিক উত্তর হচ্ছে সি। যারা কানে শুনে শিক্ষা গ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রে আলোচনামূলক শিক্ষা। গাঠনিক ব্যাকরণের জন্মদাতা হিসাবে আমরা চিনি কাকে? ন্যাসফিলকে, চমস্কিকে, চ্যাপম্যানকে, সিসি ফ্রাইসকে। গাঠনিক ব্যাকরণের জন্মদাতা হিসাবে আমরা দেখতে পাই সিসি ফ্রাইসকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিসি ফ্রাইস। গাঠনিক ব্যাকরণের জন্মদাতা হচ্ছে সিসি ফ্রাইস। নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটি ভাষা হলো, নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটি ভাষা হলো একটি নির্দিষ্ট শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং উৎপাদনমূলক কার্যধারা, সৃজনমূলক কার্যধারা। এই দুটির কোনোটিও নয়। অপশন ডি এই দুটোই ঠিক। 59 অ্যান্সার হবে অপশন ডি, দুটোই ঠিক, অর্থাৎ এ এবং বি দুটোই ঠিক। 60 প্রশ্ন, ছাত্রছাত্রীদের বাংলা ভাষা ও সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি জোর দিতে হবে? ভাষা ও সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি জোর দিতে হবে? তর্কশাস্ত্র সম্মত পদ্ধতি, মনোবৈজ্ঞানিক পদ্ধতি, ধ্বনিসাম্য পদ্ধতি, শব্দক্রম পদ্ধতি। ভাষা ও সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে আমরা দেখব, বলো, হ্যাঁ, ভাষা ও সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে কোন পদ্ধতিতে বেশি জোর দিতে হবে? কোন পদ্ধতিতে বেশি জোর দিতে হবে সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে? আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতি, মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা ব্যাকরণ বলতে পারবো, কিন্তু সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে আমাদের তর্কশাস্ত্র সম্মত পদ্ধতি, সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে আমরা তর্কশাস্ত্র সম্মত পদ্ধতির উপর জোর দিতে হবে। ভাষা সাহিত্য
ভাষা ও সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে কোন পদ্ধতিতে বেশি জোর দিতে হবে না তর্কশাস্ত্র সম্মত পদ্ধতি, তর্কশাস্ত্র সম্মত পদ্ধতি। আর মনোবৈজ্ঞানিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা বলতে পারবো শুধুমাত্র কি না ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে পারবো। ইংলিশটা এখন হবে না পরে করব? বলো। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস, ফাস্ট প্রসেস, ইনস্ট্যান্ট প্রসেস, অল ইনক্লুসিভ প্রসেস। 76 এ বলো। 76 লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ learning a language is a gradual process, fast process, গ্র্যাজুয়াল প্রসেস মানে কি বলতো? গ্র্যাজুয়াল প্রসেস মানে কি? গ্র্যাজুয়াল প্রসেস মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। গ্র্যাজুয়াল প্রসেস মিন্স কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াল। গ্র্যাজুয়াল মানে হচ্ছে কন্টিনিউয়াল, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম? ইনক্লুসিভ ক্লাসরুমে কোন নিচের কোনটি জড়িত? সিম্প্যাথি, কোলাবোরেশন, কম্পিটিশন, এনভে। বলো। 77 খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল। সেটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে আমরা দেখতে পাবো কোলাবোরেশন। কোলাবোরেশন লার্নিং খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। কোলাবোরেশন লার্নিং, কোলাবোরেশন মানে কি বাংলায় কি বলবো গো? কোলাবোরেশন কথাটা বাংলা কি বলবো বলো? সহযোগী। সহযোগীমূলক শিখন, তাই না? কোলাবোরেশন মানে হচ্ছে সহযোগীমূলক শিখন। তো কোলাবোরেশন লার্নিং খুব ইম্পর্টেন্ট পার্ট ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে। নেক্সট দেখো, স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্স, এটা তো ভাষার অর্থ নয়, সিনট্যাক্স তো হবে না। সিমেন্টিক্স, অপশন বি সিমেন্টিক্স, অপশন সি মরফোলজি, অপশন ডি লিঙ্গুইস্টিক্স। 78 study of meaning in a language is known as, study of meaning in a language, study of meaning, study of meaning এ গৌরী, গৌরী আছিস? আচ্ছা পাগল বটে তো এটা। এই জীবনে মক দেয়নি কোনোদিন, আজকে সমস্ত মকের অ্যান্সার গুলো দিয়ে পাঠাচ্ছে। কি ভাই, কে রে? পিঙ্কি মল্লিক, পিঙ্কি মল্লিক। পুরো ফোনটাকে হ্যাং করে দেবে। 13 16 16 11 27টা পেজ পাঠিয়েছে।
স্টাডি অফ, হ্যাঁ কি বলেছে যেন, প্রশ্নটা ভুলে গেলাম এর জ্বালাতে। স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, বলো কি অ্যান্সার করেছো তোমরা, কি অ্যান্সার করেছো গো? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সিমেন্টিক। অপশন বি হচ্ছে সিমেন্টিক। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সিমেন্টিক। ভেরি গুড, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, সিমেন্টিক। আমরা স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে অর্থ সেটা হচ্ছে সিমেন্টিক্স বলা হচ্ছে, ঠিক আছে? সেটাকে কি বলা হচ্ছে? সিমেন্টিক্স। সিনট্যাক্স হচ্ছে ভাষার ব্যাকরণ, কি বললাম? ভাষার ব্যাকরণ বলা হয় একে। কি আছে এটাতে? অ্যাকচুয়ালি বাক্য গঠন, বাক্য তত্ত্ব বলা হয় এটাকে, বাক্যের গঠন সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফিক্সিবল ইন এ, শুড বি ফিক্সিবল ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। ফ্লেক্সিবল, সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফ্লেক্সিবল, মানে বসার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা অবশ্যই ফ্লেক্সিবল বা নমনীয় হতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে। কারণ কি? ইট ফেসিলিটেট পেয়ার ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, it reduces the responsibility of the teacher, it helps the teacher in maintaining discipline, it helps learners change their place frequently। 79 এর সঠিক অ্যান্সার কি হতে পারে? বলছে it facilitates peer work and group work, it reduces the responsibility of the teacher। অপশন সি, helps the teacher in maintaining discipline, এটা টিচারকে সাহায্য করছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। অপশন ডি তে বলছে ইট হেল্পস লার্নার্স, শিক্ষার্থীদেরকে সাহায্য করছে চেঞ্জ দেয়ার প্লেস ফ্রিকুয়েন্টলি, তাদের সিট পরিবর্তন করতে এটা সাহায্য করে। তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশন এ, অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখো, ললিতা খুবই কমন নাম এবং খুবই পপুলার নাম, ললিতা, তাই তো? আসি, ললিতা হচ্ছে একজন টিচার, আমি তো ভেবেছিলাম বন্ধু ছিল হয়তো, সে আবার টিচার হয়ে গেল কবে থেকে। ললিতা এ টিচার, টিচার অফ ইয়ং লার্নার্স, a teacher of young learners, Lolita a teacher of young learners, provides them opportunities to play with clay, water and sand so as to build fine motor skill, especially of the finger and thumb, encourage play with no other objective, please them and make them happy, dirty their hands so that they may learn to wash them। বলেন দেখি, আসি, খুব একটু মানে বেশি চিন্তা ভাবনা করতে হবে না, অল্প একটু চিন্তা ভাবনা করো। বলছে ললিতা হচ্ছে একজন শিক্ষিকা, এ টিচার অফ ইয়ং লার্নার্স, প্রোভাইডস দেম অপরচুনিটিস, তিনি সুযোগ করে দিচ্ছেন শিক্ষার্থীকে প্লে উইথ ক্লে, হ্যাঁ কাদা নিয়ে খেলার সুযোগ করে দিচ্ছেন, ওয়াটার অ্যান্ড স্যান্ড, বালি এবং জল দিয়ে, শো অ্যাজ টু, এটা কি কারণে? বিল ফাইন মোটর স্কিল স্পেশালি অফ দ্য ফিঙ্গার অ্যান্ড থাম্ব, বলছে আমাদের যে সূক্ষ্ম পেশিগুলি সঞ্চালন আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য, স্পেশালি আঙুল এবং থাম্বের জন্য। এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টিভ, যাতে অন্য কোনো অবজেক্টিভ বা বিষয়ের সাথে না খেলে তার জন্য উৎসাহিত করছে। প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি, এটার জন্য তাকে আনন্দ দান করার জন্য। তারপর ডিটা বলছে ডার্টি দেয়ার হ্যান্ডস সো দ্যাট দে মে লার্ন টু ওয়াশ দেম, কিভাবে ওয়াশ করতে হবে সেটা জানার জন্য নোংরা খেলা খেলতে বলছে। অবশ্যই সেটা হয়ে যাবে কি, এখানে তার উদ্দেশ্যটা হচ্ছে বলো অপশন এ, বিল্ড ফাইন মোটর স্কিল স্পেশালি অফ দ্য ফিঙ্গার।
আরে ছবি পাঠাচ্ছে, এগুলো কি করছে? কেউ উল্টো ভুল করে পাঠাচ্ছে মনে হচ্ছে। ভুল করে মনে হচ্ছে পাঠাচ্ছে কেউ। সত্যি মাইরি। 81 দেখো, না না হোয়াটসঅ্যাপে। 81 দেখো, টিচার হেল্পস লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ বাই। টিচার হেল্পস লার্নার্স, টিচার্স হেল্পস লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ। টিচার কি করছে? হেল্প করছে লার্নার্সদের, শিক্ষার্থীদের কনস্ট্রাক্ট দেয়ার নলেজ, শিক্ষার্থীদের কি নলেজ গঠন করার জন্য ইন ইংলিশ, ইংরেজিতে, বাই গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিলস ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেমস মেকানিক্যালি, যান্ত্রিকভাবে সেটা মুখস্থ বিদ্যা, ড্রিলস মানে অনুশীলন করা, enabling them to see relationship between their prior knowledge and the new knowledge. prior knowledge পূর্ব অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতার সাথে রিলেশনশিপ সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে, giving the learners a lot of assignments and project that will lead to much practice. অপশন ডি বলেছে correcting every mistake a learner makes and giving the relevant rule of grammar as immediate feedback. 81 দেখো, তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এই প্রশ্নগুলো একটু একটু পড়ো, আমি বলতে চাইছি একটু পড়ো, দেখো তোমরা খুঁজে পাবেই পাবে, অ্যান্সার খুঁজে পাবেই পাবে একদম 100%। দেখো কোনো কিছু অসুবিধা হচ্ছে, কনস্ট্রাক্ট দ্য নলেজ, কিভাবে জ্ঞান গঠন করবে একটা শিক্ষার্থী, কিভাবে জ্ঞান গঠন করবে এবং শিক্ষক কিভাবে সাহায্য করবেন। অপশন এ বলেছে গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিলস ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি, যান্ত্রিকভাবে মুখস্থ করিয়ে অনুশীলন করিয়ে এটাকে করতে বলছে, বারবার অনুশীলন করিয়ে। ড্রিলস ব্যাপারটা ওই বারবার অনুশীলনের কথাটা আছে, ড্রিলস মিনস হচ্ছে বারবার অনুশীলন, ঠিক আছে? হ্যাঁ, আর অপশন বি তে বলছে এনাবেলিং দেম টু সি রিলেশনশিপ বিটুইন দেয়ার প্রিয়র নলেজ এবং নিউ নলেজ, তাদের মধ্যে যে প্রিয়র নলেজটা রয়েছে অর্থাৎ পূর্ব যে অভিজ্ঞতা রয়েছে, পূর্ব যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান এবং নতুন জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে। অপশন সি গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট, প্রচুর অ্যাসাইনমেন্ট দিয়ে সেগুলোকে প্রজেক্ট করিয়ে তাকে প্র্যাকটিস করিয়ে, না কারেক্টিং এভরি মিস্টেক, প্রত্যেকটা ভুলকে সংশোধন করিয়ে। তো অবভিয়াসলি সব থেকে বেস্ট হচ্ছে সেটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না প্রিয়াঙ্কা, সি কেন হবে? লট অফ অ্যাসাইনমেন্ট দিয়ে ছি ছি ছি, কি করে হয়? প্রচুর অ্যাসাইনমেন্ট দিয়ে তৈরি করা যায় না জ্ঞান। কি করতে হবে? নতুন জ্ঞান গঠন করতে গেলে পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। হ্যাঁ, পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। কি বোঝা গেল না 81টা? স্যার পিরিয়ড নলেজ 81টা মানে বোঝা কি? গেল না? বলো। পিরিয়ড নলেজ প্রিয় নলেজ মানে যেটা আগে পূর্ব জ্ঞান আছে, যেটা পূর্ব অর্জিত জ্ঞান, সেটাকে বলছে ঠিক প্রিয় আছে। নলেজ। হুম, ঠিক আছে। নেক্সট দেখো 82 when young learners are asked to read a text silently, they should be instructed to infer the meaning of new words from the context and read with comprehension, to pay special attention to grammar item used in a passage, to read fast even if they do not comprehend the meaning, to stop reading whenever they encounter a difficult word or phrase. বলছে when যখন কোনো শিক্ষার্থী আর asked to read a text silently, যখন জিজ্ঞাসা করবে সে নীরব ভাবে পড়বে কিনা, they should instructed, যে should be তার উচিত কি, to infer the meaning of new words from the context and read with comprehension, নতুন ওয়ার্ডগুলিকে খোঁজা বা অর্থ অনুধাবন করা এবং তার
মানে বোঝা, সেটা পড়া এবং মানে বোঝা। অপশন বি বলছে টু পে স্পেশাল অ্যাটেনশন টু গ্রামার আইটেম, টেক্সটের মধ্যে যে গ্রামার আইটেম সেটাকে জোর দেওয়া। টু রিড ফাস্ট, তাড়াতাড়ি পড়তে বলছে। ইভেন ইফ দে ডু নট কম্প্রিহেন্ড দ্য মিনিং, যদি অর্থটা অনুধাবন করতে না পারে তাহলে তাড়াতাড়ি পড়তে বলছে। টু স্টপ রিডিং, পড়া থামিয়ে দিতে বলছে। হোয়েন এভার দে এনকাউন্টার ডিফিকাল্ট ওয়ার্ড অর ফ্রেজ, যখন সে কোনো ডিফিকাল্ট শব্দ বা ফ্রেজ পাবে তখন সে পড়াটাকে থামিয়ে দিতে বলছে। তাহলে দেখো প্রত্যেকটা অপশনের মানে বলে দিলাম, এরপরে তো কি মনে হচ্ছে দেখো, একদমই তাই। 82 অ্যান্সার হবে অপশন এ। 82 সঠিক অ্যান্সার হবে অপশন এ। ভেরি গুড, সঠিক অ্যান্সার হবে অপশন এ। এইভাবে আমাদেরকে কিন্তু পেডাগজি গুলা, ইংলিশে পেডাগজিতে দুর্বল হলেও তোমরা, আমি বলছি তোমরা গ্যারান্টি তোমরা পারবে। তোমরা যখন অন্যান্য পেডাগজি করতে পারছো, বাংলা পেডাগজি করতে পারছো, বুঝতে পারছো জিনিসটা, তখন 100% তোমরা পারবে। কিন্তু একটু ধৈর্য সহকারে কোয়েশ্চেনটা পড়ো। কোয়েশ্চেনটা পড়লে, অপশন গুলা পড়লে তুমি সেখান থেকে একটা অ্যান্সার একদম 100% বার করতেই পারবে। আমরা সাইলেন্ট রিডিং করি, নীরব পাঠ তখনই করি না নিউ ওয়ার্ডস যদি কিছু পাই তার অর্থ অনুধাবন করতে এবং তার অর্থ বুঝতে গেলে আমরা কি করতে পারি, পুরো টেক্সটার অর্থ অনুধাবন করার জন্য কিন্তু আমরা সাইলেন্ট রিডিং আমাদেরকে করতে হয়। এটা নীরব পাঠের একটা বিশাল বৈশিষ্ট্য বলতে পারো। 83টা দেখো, গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ বেসিক্যালি ইউজ টু টিচ, গ্রামারের জন্য, ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য, রুলস অফ এনি ল্যাঙ্গুয়েজ ইউজেস, না ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য। 83, grammar translation method is used basically used to teach. Grammar translation method বলতে পারবে কেউ সঠিক অ্যান্সার? নো 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 নো। 83 না, গ্রামার ট্রান্সলেশন মেথডটা আমাদের ইউজ করতে হয় বেসিক্যালি ইউজ টু টিচ ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য। ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য গ্রামার ট্রান্সলেশন মেথড বেসিক্যালি used to teach ফরেন ল্যাঙ্গুয়েজ। না দাদা, স্যার, ডায়াল মেথডে তো স্যার, ফরেন ল্যাঙ্গুয়েজ হয়। সেটা স্যার নেটে তো দিয়ে দিচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফরেন ল্যাঙ্গুয়েজ। শোনো স্যার নেটে তো ক্লাসিক্যাল দিছে। শোনো, বলতে দাও, 1 মিনিট ওয়েট, পুরোটা আমাকে কমপ্লিট করতে দাও। ক্লাসিক্যাল হতেই পারে, কিন্তু সেটা আমাদেরকে দেখতে হবে যদি সেটা ড্রাইভড হয়ে থাকে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলছে, ভালো করে শোনো এই জায়গাটা, ওয়েট, স্যার এটা ক্লাসিক্যাল মেথড, কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তো নয়। দাঁড়াও বলি। বলছে দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ এ মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ derived from the classical method of teaching an ancient Greek and Latin. তো আমাদের যদি সেটা ড্রাইভেন হয়ে থাকে, মানে অর্থাৎ সেখান থেকে ফরেন ল্যাঙ্গুয়েজটা ড্রাইভ ফ্রম এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ধ্রুপদী যে ভাষাগুলো রয়েছে, সেই ধ্রুপদী ভাষা থেকে আমাদের যদি বিদেশি ভাষাটা ড্রাইভ হয়ে থাকে, তখন সেই ল্যাঙ্গুয়েজটা আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে করতে পারি। তো এখানে যেহেতু ক্লাসিক্যাল মেথডটা রয়েছে, তো আমার মনে হয় তাহলে ক্লাসিক্যাল মেথডটা অ্যান্সার করাটাই বেটার। ঠিক আছে, যেহেতু এখানে ক্লাসিক্যালটা অপশন ডি, তাই বইয়ে এটা ক্লাসিক্যাল মেথডে দেয়া আছে। হ্যাঁ, ক্লাসিক্যাল করাটাই বেটার হবে। ক্লাসিক্যালই হবে, ক্লাসিক্যাল করো, এটাই বেটার হবে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, option D. Grammar translation method is basically used to teach classical language. Examples are, 84 দেখো, examples are more effective than using a blackboard,
more effective than mere teaching, less effective than explanation, not needed in a language class. Example কি ক্ষেত্রে প্রয়োজন, এক্সাম্পল কতটা গুরুত্বপূর্ণ, বলছে মোর এফেক্টিভ দেন ইউজিং এ ব্ল্যাকবোর্ড না মোর এফেক্টিভ দেন মেয়ার টিচিং। মেয়ার টিচিং কথার অর্থ কি বলতে পারবে কেউ? হোয়াট ইজ মেয়ার টিচিং? অনুশীলন। মেয়ার টিচিং, মোর এফেক্টিভ দেন দ্য মেয়ার টিচিং। মেয়ার টিচিং মানে পারফেক্ট টিচিং আর কি, শুদ্ধ বিশুদ্ধ এরকম ব্যাপারটা আছে। তো মোর এফেক্টিভ দেন মেয়ার টিচিং, একটা বিশুদ্ধ টিচিং এর থেকেও এক্সাম্পল হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ, মোর এফেক্টিভ। ঠিক আছে, মোর এফেক্টিভ দেন মেয়ার টিচিং, সঠিক অ্যান্সার হবে এখানে কিন্তু অবশ্যই অপশন বি, মোর এফেক্টিভ দেন মেয়ার টিচিং। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। The aim of mechanical drills is to improve the fluency of the learners, improve the accuracy of the learners, strengthen the role learning capacity of the learners, encourage creative use language among learners. বলো drills, mechanical drills, aim of mechanical drills, বলো তো mechanical drills মানেটা কি? What is mechanical drills? যান্ত্রিক অনুশীলন। যান্ত্রিক অনুশীলন। আমরা যান্ত্রিক অনুশীলন মানে বারবার অনুশীলন, বারবার পড়া, সেই ব্যাপারটাকে আমরা কি বলছি? মেকানিক্যাল ড্রিলস। তো মেকানিক্যাল ড্রিলস কি, তার উদ্দেশ্যটা কি, তার এমটা কি? ইমপ্রুভ দ্য ফ্লুয়েন্সি অফ দ্য লার্নার্স না ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য লার্নার্স? ফ্লুয়েন্সি আমরা মানে ধরো ধরো নামটা পড়ছি, তুমি বারবার নামটা পড়ছো, বারবার পড়ছো, 33 একে 33, 33 দুগুণে 66, 3 33 99, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 3 13 39, 3 13 39, 4 13 52, 4 13 52, 4 13 52, 5 13 65, 5 13 65, 5 13 65, এরকম বারবার বারবার ড্রিলস তুমি করছো, তার এর এমটা কি জন্য বলো? ইমপ্রুভ দ্য ফ্লুয়েন্সির জন্য, সাবলীলতার জন্য, ফ্লুয়েন্টলি তুমি যাতে বলতে পারো তার জন্য, না ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য লার্নার্স? যাতে ভুলে না যায়, তাই না? তার মানে অ্যাকুরেসি, ভুলে না যায় তার মানে অ্যাকুরেসি, তাই তো? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ভুলে না যাওয়ার জন্য আমরা এরকম করে থাকি তো অবভিয়াসলি সেটা হচ্ছে অ্যাকুরেসির উপর ব্যাপারটা, অ্যাকুরেসি। তো ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য লার্নার্স, সঠিক অ্যান্সার হবে ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দ্য লার্নার্স। দেখো 86, ইন এ ডিভার্স ক্লাসরুম, দেখো এটা বাংলা পেডাগজিতে পড়িয়েছি, ইন এ ডিভার্স ক্লাসরুম, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে, লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্পিক অ্যান্ড রাইট গুড ইংলিশ। লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্পিক অ্যান্ড রাইট, বলা এবং লেখাটা খুবই কষ্ট, ডিফিকাল্ট, অ্যান্ড অফেন ল্যাপস ইনটু দেয়ার মাদার টাং বিকজ they are not motivated to learn, they lack enough competence, and the structure of the two languages are different, they do not have the ability to learn English, they are slow learners. বলছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে কোন শিক্ষার্থীরা কি করলো? লার্নার্স ফাইন্ড ইট, দেখলো যে ইংলিশে লেখা এবং বলাটা খুবই কষ্টসাধ্য, and often lapse into their mother tongue because they are not motivated to learn.
না দে ল্যাক এনাফ কম্পিটেন্স and the structure of the two languages are different. Now they do not have the ability to learn English. Now they are slow learners. সঠিক অ্যান্সারটা কোনটা হতে পারে একবার দেখো ভালো করে। 86 একটু ভালো করে ভাবনা চিন্তা করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। কম্পিটেন্স কতটা, এনাফ কম্পিটিশন, দ্য ল্যাক অফ এনাফ কম্পিটেন্স। হ্যাঁ, কম্পিটেন্স কথার অর্থটা কি? কম্পিটেন্স হলো, কম্পিটেন্স কথাটার অর্থ কি? দক্ষতা। ভেরি গুড। কম্পিটেন্স কর্মদক্ষতা বা দক্ষতা। বলছে দে ল্যাক এনাফ কম্পিটেন্স অর্থাৎ তার দক্ষতার অভাব, এন্ড দ্যাট স্ট্রাকচার অফ টু ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট। তাদের কাছে এই দুটো ভাষার যে স্ট্রাকচার সেটা কিন্তু ডিফারেন্ট, সেই কারণে তাদের মধ্যে ইংলিশে বলা এবং লেখার এই দক্ষতাটা কিন্তু বা এটা তাদের কাছে কষ্টসাধ্য বা কঠিন হয়ে দাঁড়িয়েছে। enough confidence, the lack of enough they lack enough competence and the structure of two language difference. তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি। Correct pronunciation of individual sound is related to, correct pronunciation অর্থাৎ সঠিক উচ্চারণ of individual sound is related to accuracy, fluency, both accuracy and fluency, neither accuracy or not fluency. আমরা যেটা সঠিকভাবে উচ্চারণ করি, প্রোনাউন্সিয়েশন অফ ইন্ডিভিজুয়াল সাউন্ড ইজ রিলেটেড টু, ব্যক্তিগত যে আমাদের শব্দ বা যেভাবে আমরা উচ্চারণ করে থাকি সেটা কিসের সাথে রিলেটেড, অ্যাকুরেসির সাথে না ফ্লুয়েন্সির সাথে, না বোথ অ্যাকুরেসি না ফ্লুয়েন্সির সাথে। Correct pronunciation of individual sound, correct pronunciation of individual sound, correct pronunciation of individual sound is related to, correct pronunciation of individual sound is related to, study of pronunciation is called, study of pronunciation is called, তাকে কি বলবো? Study of pronunciation is called phonology না phonetics? phonology বলবো না phonetics বলবো? Study of pronunciation is called phonology না phonetics? phonology না phonetics? Study of pronunciation is called যদি কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয় তাহলে ফোনোলজি, আর পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যদি না হয় তাহলে বলবো ফোনেটিক্স। মনে রাখবে দুটোই অনেকটা একই। যদি কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কথা বলে তাহলে কিন্তু ফোনোলজি হবে, যদি কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কথা বলে তাহলে ফোনোলজি হবে, আর যদি ল্যাঙ্গুয়েজের কথা না বলে মানে পার্টিকুলার কোনো ল্যাঙ্গুয়েজের কথা না বলে তাহলে হবে ফোনেটিক্স। এই দুটি পার্থক্য আছে। আচ্ছা কি প্রশ্নটা কি ছিল গো? প্রশ্নটা ছিল কারেক্ট, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইন্ডিভিজুয়াল সাউন্ড ইজ রিলেটেড টু
অ্যাকুরেসি না ফ্লুয়েন্সি? কারেক্ট প্রোনাউন্সিয়েশন তো অবভিয়াসলি অ্যাকুরেসি। সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাকুরেসি। সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাকুরেসি। কারেক্ট প্রোনাউন্সিয়েশন সেটা আমাদের অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করছে। কারেক্ট প্রোনাউন্সিয়েশন সেটা আমাদের অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করছে। 87 এ। হ্যাঁ, কারেক্ট প্রোনাউন্সিয়েশন সেটা আমাদের অ্যাকুরেসির উপর ডিপেন্ড করছে, সাবলীলতার উপরে নয়। কারেক্ট প্রোনাউন্সিয়েশন সাবলীলতার উপরে নয়। আমি ফ্লুয়েন্সি নাও বলতে পারি, কিন্তু আমি যদি অ্যাকুরেটলি ভাবে বলি তবেই আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারবো, তাই না? 87 হচ্ছে এ অ্যান্সার হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল আর বেস্ট লার্নড ইফ দে টট ইন এ ইন্টিগ্রেটেড ম্যানার, সমন্বিতভাবে, উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিল। মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিলটা সবসময় নেগেটিভ একটা ব্যাপার, ঠিক আছে? মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিল এটা নেগেটিভ একটা টার্ম, কিন্তু কোনো সময় এটা কিন্তু হয় না, মনে রাখবে। আচ্ছা, ইন্টিগ্রেটেড ম্যানার, সমন্বিত হবে। when they are introduced in isolation one skill at a time, যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করার জন্য করা হয় না অনলি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো অবভিয়াসলি 88 অ্যান্সার হবে, দেখো অপশন এ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা এই যে রাত জেগে ক্লাস করছো, এই যে তোমরা ইংলিশ প্যাডাগজি করছো, দেখে কি মনে হচ্ছে খুব কঠিন জিনিস হবে? নাম্বার তোলাটা কি খুব কঠিন হবে? একটু অপশন গুলা তো পড়বে তোমরা, এক্সাম দেওয়ার সময় খুব ভালো করে অপশন গুলা পড়ো। তাহলে তোমরা 4টে অপশনকে যদি পড়তে পারো, তাহলে আমি মনে করি যে তোমাদের যেটুকু পরিমাণ মানে জ্ঞান বা নলেজ তোমরা আয়ত্ত করতে পেরেছো, সেখান থেকে তুমি সঠিক অ্যান্সারটা দিতেই পাবে। অবশ্যই করতে পারবেই পারবে। চলো, 88 হচ্ছে অপশন এ, সঠিক অ্যান্সার হবে অপশন এ। ইন্টিগ্রেটেড ম্যানারে, ইন্টিগ্রেটেড ম্যানার সবসময় সমন্বিতভাবে শিক্ষা, সমন্বিতভাবে ল্যাঙ্গুয়েজ স্কিলকে শেখাতে হবে, তাই না? আমরা কখনো এটা দেখবো বলেছিলাম, এটা বহুবার মানে ক্লাস করতে করতে এটাকে বলেছিলাম, আমরা কোনো স্কিলটাকে কি অ্যাজ এ সিঙ্গেল ম্যাটার হিসাবে কি শেখাতে পারি, যে এই যে তোর এটা এখন বলার দক্ষতা প্রকাশ পাচ্ছে না। আমরা প্রত্যেকটা স্কিলকে আমরা ইন্টিগ্রেটেড ভাবে পড়াবো, মানে আমরা যেটা পড়াবো সেটার মধ্যে যেন কথন, বলন, পঠন সবকিছু ঢুকে থাকে, ইন্টিগ্রেটেড ভাবে হবে, ঠিক আছে? এটা কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। আমি আগে ইংলিশ প্যাডাগজি পড়িয়েছি তোমাদের, দেখবে যাদেরকে পড়িয়েছি তাদের এগুলো কিন্তু খুব বিষয় ব্যাপারটা কিন্তু বিষয়বস্তুটা কিন্তু জানা, ঠিক আছে? হ্যাঁ, সমন্বিত ভাবে। ওকে, চলো নেক্সট। কি এটা এসএস অর লং রাইটিং টাস্ক স্পেশালি অন এ discursive issue should help students develop their literacy skill, help students with grammar, help them to improve their handwriting, help them discuss and define points of view and justify them illustrative points। অপশনগুলো পুরো অ্যান্সার করে দিতে পারবে একদম 100%। বলছে এসে অর লং রাইটিং টাস্ক, এই প্রচুর বড় একটা ধরো উপন্যাস বা একটা বড় একটা প্রবন্ধ আমরা যদি টাস্ক দিয়ে থাকি, স্পেশালি অনেক ডিসকার্সিভ ইস্যু শুড বি, মানে এটা কি কারণে হতে পারে বা কি কারণে কি সুবিধার্থে এটা দেওয়া যেতে পারে। হেল্প দ্য স্টুডেন্ট ডেভেলপ দ্য লিটারেসি স্কিল, সাহিত্য অনুশীলন চর্চা যাতে বাড়ানো, সেই জন্য গ্রামারটা খুব ভালোভাবে পারবে সেই জন্য না, হেল্প দেম টু ইমপ্রুভ দ্য হ্যান্ড রাইটিং এর জন্য না, হেল্প দেম ডিসকাস দ্য ডিফারেন্স পয়েন্ট অফ ভিউ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ডিসকাস করার জন্য না, and justify them and illustrative points। কোনটা? একদম একদম 100%, একদম। বীর বিপ্লব, সাব্বাস বেটা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। সঠিক অ্যান্সার আমরা দেখে নেবো, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, ইংলিশ প্যাডাগজি। দ্য বেস্ট ওয়ে অফ টিচিং grammar is, the best way of teaching grammar is direct method, indirect method, both A and B না practical exercise? এটা খুব কমন প্রশ্ন। the best way of teaching grammar is, টিচিং গ্রামার এর ক্ষেত্রে সবথেকে বেস্ট মেথড কোনটা, ডাইরেক্ট মেথড না ইনডাইরেক্ট মেথড? টিচিং গ্রামারের ক্ষেত্রে বেস্ট মেথড কোনটা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট না বোথ এ এন্ড বি?
ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই। দ্য বেস্ট ওয়ে অফ টিচিং গ্রামার, খুব চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও। দ্য বেস্ট ওয়ে অফ টিচিং গ্রামার, দ্য বেস্ট ওয়ে হোয়াট ইজ ডাইরেক্ট মেথড, বলতে পারবে কেউ? হোয়াট ইজ ডাইরেক্ট মেথড? দাদা বলবো? ডাইরেক্ট মেথডে কি করা হচ্ছে? উইদাউট ইউজিং দা মাদার টাং, তাই না? উইদাউট ইউজিং দা মাদার টাং, আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখছি ডাইরেক্টলি মাতৃভাষার সাহায্য ছাড়াই, তখন সেটাকে বলছে ডাইরেক্ট মেথড। তখন সেটাকে আমরা বলবো ডাইরেক্ট মেথড। তাহলে বলো এখানে কি করব? গ্রামারের ক্ষেত্রে তো ইন্ডাকটিভ, তো তোমরা জানো ইন্ডাকটিভ মেথড হচ্ছে সব থেকে বেস্ট মেথড, কিন্তু এখানে তো ইন্ডাকটিভ বলে তো কিছু নেই। এখানে আছে ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড এবং বোথ এ এন্ড সি। দেখো এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বোথ হবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যেহেতু বোথ আছে, তাই এখানে অ্যান্সার হবে কিন্তু সি, বোথ এ এন্ড বি। অ্যান্সার হবে বোথ এ এন্ড সি। ঠিক আছে, যেহেতু দুটোই আছে তাই আমাদেরকে দুরকম ভাবেই শিখতে হবে। ডাইরেক্ট মেথড কেন হবে বলে দিচ্ছি, লিখে রাখো। ডাইরেক্ট মেথড কেন হবে, মানে গ্রামারের ক্ষেত্রেও ডাইরেক্ট মেথড ইউজ করতে হবে কেন, সেটা একটুখানি লিখে নাও, তাহলে তার উপযোগিতাটা বুঝতে পারবে। লেখো ডাইরেক্ট মেথড বলে হেডিং করো, নে লেখো দিস মেথড builds a direct relationship. দেখো this method, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, ওয়েট। this method builds a direct relationship between, চ্যাট বক্সে দিয়েছি দেখো লিখে, this method builds a direct relationship between words and ideas, experience and language, thought and expression, rules and performance, without any help of learners mother tongue, without any help of learners mother tongue।
হচ্ছে? লেখা হয়ে গেছে? ওকে, ঠিক আছে, আজকে আর এ পর্যন্তই থাক। নেক্সট দিনে বাকিটা হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ইভিএস। ওকে, নেক্সট দিন ম্যাথামেটিক্স অ্যান্ড ইভিএস হবে। স্যার আর করার না? ওকে, থ্যাংক ইউ।